লাইট ক্লিয়ার আছে কিনা একটু দেখো তোমরা। লাইট শব্দ সব ক্লিয়ার কিনা একটু দেখো। আচ্ছা দেখো, আমরা সালোক সংশ্লেষণ পড়ছিলাম। আমরা সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর এবং লিমিটিং ফ্যাক্টরের সীমাবদ্ধতা এগুলো নিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, এটা আমাদের হয়েছে। এখন সালোক সংশ্লেষণের প্রভাবক। তো সালোক সংশ্লেষণের প্রভাবক আমি বলেছি যে আসলে প্রভাবকগুলো আমরা একটু পরে আলোচনা করব। প্রভাবকগুলো পরে আলোচনা করব। তো সেই সালোক সংশ্লেষণের প্রভাবক তেমন ইম্পর্টেন্ট নয় প্রস্বেদনের প্রভাবকের মতো। প্রস্বেদনের প্রভাবক খুব বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই জানো যে এই প্রভাবকগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা বাহ্যিক প্রভাবক, এর মধ্যে মনে করো যে আলো। তো তোমরা সবাই জানো আলো বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে, আলো কমলে সালোক সংশ্লেষণ কমবে। আলোর সাথে সালোক সংশ্লেষণ হলো সমানুপাতিক, ঠিক আছে। আলো, তারপরে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড ও সালোক সংশ্লেষণ সমানুপাতিক, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড বাড়লে সালোক সংশ্লেষণ বাড়বে, কমলে কমবে, তোমরা জানো। তারপরে তাপমাত্রাও বলতে পারো, তাপমাত্রাও তাই। তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে যে 45-এর উপরে গেলে সালোক সংশ্লেষণ কমে যাবে, আর 20-এর নিচে নামলে সালোক সংশ্লেষণ কমে যাবে। তবে তোমাদের বইতে সম্ভবত এরকম একটা মান দিয়েছে 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। তারপরে আবার বলতে পারো পানি কমে গেলে কিন্তু সালোক সংশ্লেষণ কমে যাবে। ঠিক আছে, পানি কমে গেলে কিন্তু সালোক সংশ্লেষণ কমে যাবে। ওকে, এগুলো মনে রাখতে পারো বাহ্যিক প্রভাব হিসাবে। তবে বাহ্যিক প্রভাব হিসেবে অক্সিজেন বিপরীত, ঠিক আছে। অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমবে, অক্সিজেন হলো ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এগুলো মনে রাখবা। তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যদি কোনো যৌগ যেমন H2S, ক্লোরোফর্ম, এদের উপস্থিতি সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক। সালোক সংশ্লেষণের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মনে রাখবা যে অক্সিজেন কমলে সালোক সংশ্লেষণ বাড়বে, অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমবে। আবার H2S, ক্লোরোফর্ম, এদের উপস্থিতি যদি বাড়ে কোষে, তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে, ঠিক আছে। এ কথাটা মনে রাখবা। তো এগুলো আসলে মেনলি এমসিকিউ এর জন্য বেশি লাগে।
এখন যদি বলি সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক, তাহলে অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কিছু আছে, যেমন দেখো যে পাতার বয়স, পাতার বয়স খুব কম বয়সের পাতাতে সালোকসংশ্লেষণ ভালো হয় না, আবার খুব বেশি বয়সের পাতাতেও সালোকসংশ্লেষণ ভালো হবে না। তবে মাঝারি বয়সের পাতাতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, মাঝারি বয়সের পাতাতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, তারপরে তোমার পাতাতে ক্লোরোফিলের উপস্থিতি যদি বেশি হয় তাহলে অবশ্যই সালোকসংশ্লেষণ বাড়বে। ঠিক আছে, ক্লোরোফিলের উপস্থিতি বেশি হলে সালোকসংশ্লেষণ বাড়বে। ঠিক আছে, কমলে কমবে। তারপরে বলতে পারো যে শর্করার উপস্থিতি কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, শর্করার উপস্থিতি কিন্তু সালোকসংশ্লেষণে ব্যস্তানুপাতিক। পাতাতে যদি বেশি শর্করা জমা থাকে তাহলে সালোকসংশ্লেষণ কমে যাবে, আর কম শর্করা থাকলে সালোকসংশ্লেষণ বাড়বে। ঠিক আছে, এটা বলতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, শর্করার উপস্থিতি। ঠিক আছে, আবার কিছু যেমন মনে করো যে পটাশিয়াম, এই পটাশিয়াম কিন্তু ক্লোরোফিল তৈরি করতে কিন্তু পটাশিয়াম লাগবে, তাই কথা যদি পটাশিয়াম কমে যায় ক্লোরোফিল কমে যাবে, ক্লোরোফিল কমে গেলে সালোকসংশ্লেষণ কমে যাবে। এটা মনে রাখতে হবে যে পটাশিয়ামের উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রভাবক। তো অভ্যন্তরীণ প্রভাবক আরো আছে, কিন্তু এই কয়েকটা অভ্যন্তরীণ প্রভাবক তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখবা। ঠিক আছে, প্রভাবক থেকে সেভাবে প্রশ্ন হবে না, সালোকসংশ্লেষণ প্রভাবক থেকে, তবে যেগুলো বললাম এই কথাগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা একটু তোমার যদিও পরীক্ষাতে আসে না, তবে একবার এসেছিল, সেটা খুবই মজাদার প্রশ্ন, যে সালোক সংশ্লেষণ আর শ্বসনের গুরুত্ব। তো সালোক সংশ্লেষণের গুরুত্ব আমার পড়ানোর দরকার আছে বলে আমি মনে করি না। যে দেখো ভাই, সালোক সংশ্লেষণের সংশ্লেষণ যদি না হতো তাহলে টোটাল আমরা প্রাণীকুল বলো আর উদ্ভিদকুল বলো, আমরা কিন্তু না খেতে পেয়ে শেষ হয়ে যেতাম, তাই না? আমাদের খাদ্যের মেন যোগান দেয়, আমাদের প্রাণীকুল এবং উদ্ভিদকুলের মেন খাদ্যের যোগানদাতা হলো এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এখানে বলতে পারো যে পৃথিবীর সব থেকে বড় রসায়নগার, এটা হলো আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া হয় বলে এই গোটা বিশ্ব জুড়ে উদ্ভিদকুল এবং প্রাণীকুলের খাদ্যের যোগান হয়। ঠিক আছে, আবার দেখো যে আমরা যে বেঁচে আছি, আমাদের অক্সিজেনের যোগানদাতা হলো এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া না হলে আমরা অক্সিজেন পেতাম না। আবার দেখো, পরিবেশকে বিষ থেকে রক্ষা করে, বিষময় অবস্থা থেকে, যেমন সালোকসংশ্লেষণ হয় বলে আমরা আমাদের উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, আমরা যে বিষকে ছাড়ি সেই বিষকে সে গ্রহণ করে নেয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের পৃথিবীকে বিষময়তার হাত থেকে রক্ষা করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? তাহলে আসলে বলে শেষ করা যাবে না সালোকসংশ্লেষণের গুরুত্ব। আসলে এটা খুবই একটা সহজ প্রশ্ন, ঠিক আছে, তেমন ভাবে আসে না, একবার এসেছিল। তো আমি জানি এটা প্রশ্নটা আসলে তোমরা সবাই ব্যাখ্যা করতে পারবা, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বা খুবই সোজা মজারও জিনিস যে তোমাদের, কিন্তু তেমন ভাবে আসে না। কোনোবারে একবার এসেছে, আজ পর্যন্ত আমি দেখেছি যে একবার এসেছে সালোকসংশ্লেষণ এবং শ্বসনের তোমার গুরুত্ব। ঠিক আছে, একবার এসেছে, তোমরা পড়ে নিবা, খুবই সোজা জিনিস, এটা নিয়ে বলে আর সময় নষ্ট করছি না। ঠিক আছে, এখন 1 মার্কের একটা প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষণ হার বা বলে শ্বসনিক কোষের সালোকসংশ্লেষণ, ফটোসিনথেটিক কোসেন্ট বা পিকিউ বলে সংক্ষেপে, পিকিউ,
তাই না? পি কিউ ফটোসিনথেটিক সালোক সংশ্লেষণ হার বা ফটোসিনথেটিক কোসেন্ট বা পি কিউ। তো পি কিউ মানে হলো, তোমরা দেখেছো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, আমি দেখিয়েছি তোমাদের, সালোক সংশ্লেষণ বিক্রিয়া চলাকালে 6 অণু অক্সিজেন নির্গত হয় আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, গৃহীত হয়। তো পি কিউ মানে হলো নির্গত অক্সিজেনের পরিমাণ ডিভাইডেড বাই গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এর অনুপাতটাকে বলা হয় পি কিউ। ঠিক আছে, তাহলে পি কিউ এর মান কিন্তু 1, তাই না? বলা হচ্ছে যে পি কিউ কি, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের পরিমাণ আর গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাতটাকে আমরা বলছি পি কিউ, শোষণিক হার। এই পি কিউ হলো 1। এটাই হলো 1 মার্কের সংজ্ঞা হিসেবে আসে যে পি কিউ কি, ফটোসিনথেটিক কোসেন্ট, ফটোসিনথেটিক কোসেন্ট। ঠিক আছে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের পরিমাণ এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাতটাকে আমরা বলছি পি কিউ বা ফটোসিনথেটিক কোসেন্ট। ঠিক আছে, তো এটা একটা 1 মার্কের প্রশ্ন, তোমরা পড়ো, খুব ইম্পর্টেন্ট জিনিস 1 মার্কের প্রশ্ন হিসাবে। ঠিক আছে, আর একটা প্রশ্ন আসে 2 মার্কের, যে সালোক সংশ্লেষণ উৎপন্ন খাদ্য কোথায় যায়। 2 মার্কের একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হলো এমন যে সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য কোথায় যায়, কোথায় যায়। খুবই ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্ন, সালোক সংশ্লেষণ উৎপন্ন খাদ্য কোথায় যায়। তো তোমরা জানো সবাই যে সালোক সংশ্লেষণ উৎপন্ন খাদ্য কি, শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ যাই বলো, স্টার্চ। এই সালোক সংশ্লেষণ উৎপন্ন খাদ্য হলো শ্বেতসার বা স্টার্চ। এই শ্বেতসার বা স্টার্চ, তোমরা জানো স্টার্চের মনোমার হলো গ্লুকোজ। তো স্টার্চ বা শ্বেতসার ভেঙে গ্লুকোজ হয় প্রথমে। এই গ্লুকোজ থেকে, এই গ্লুকোজের সাথে তোমার ফ্রুক্টোজ জোড়া লেগে সুক্রোজ হয়, হতে পারে। এখান থেকে একটা এমসিকিউ চলে আসে, পাতায় তৈরিকৃত খাদ্য কি হিসাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বাহিত হয়। মনে রাখবা সুক্রোজ হিসাবে, এই সুক্রোজ হিসাবে পাতায় তৈরিকৃত খাদ্য, পাতায় তৈরিকৃত খাদ্য সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে বাহিত হয়, বিভিন্ন অঙ্গে বাহিত হয়। ঠিক আছে, এই যে গ্লুকোজ থেকে সুক্রোজ হলো, তো বলছে সুক্রোজ পাতায় বাহিত হয়, বাহিত হওয়ার পর এই পাতাতে গিয়ে সুক্রোজের একটা অংশ কোষের বিপাকীয় কাজে ব্যয় হওয়ার জন্য থাকে, বিপাকীয় কাজে ব্যয় হয়, বিপাকীয় কাজে ব্যয় হয়। উদ্ভিদের বিভিন্ন অঙ্গে গিয়ে সুক্রোজের একটা অংশ উদ্ভিদের দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে বিপাকীয় কাজে ব্যয় হয়, আর একটা অংশ উদ্ভিদে সঞ্চিত থাকে। তাহলে কি দাঁড়ালো, যে উদ্ভিদে যে শর্করা বা স্টার্চটা, শ্বেতসারটা তৈরি হয়, সেটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। আর গ্লুকোজ তোমরা জানো ফ্রুক্টোজের সাথে জোড়ালে সুক্রোজ হয়। এই সুক্রোজের একটা অংশ পাতায় বাহিত হয়, পাতায় তৈরিকৃত খাদ্য দেহের উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বাহিত হয়, হলো। আর কিছু অংশ বিপাকীয় কাজে ব্যয় হয়, আর কিছু অংশ সঞ্চিত থাকে। তোমরা জানো, তোমরা যখন শ্বসন পড়বা, আজকে শ্বসন পড়বা, তো শ্বসন মানে কি? শ্বসন মানে হলো যে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি। তো এই যে গ্লুকোজ বা সুক্রোজ আসলে সঞ্চিত থাকে কেন? যে পরবর্তীতে এরা শ্বসনে অংশগ্রহণ করবে। পরবর্তীতে এই যে সঞ্চিত গ্লুকোজ বা সুক্রোজ এরা পরবর্তীতে শ্বসনে অংশগ্রহণ করবে, উদ্ভিদের শ্বসনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, আর কিছু সঞ্চিত থাকে যে এরা পরবর্তীতে চর্বি বা লিপিডে রূপান্তরিত হবে। তাহলে এই হলো কাহিনী, এভাবে হলো উদ্ভিদের তৈরিকৃত খাদ্য, এভাবে শেষ হবে। ঠিক আছে, তো প্রশ্নটা হলো উদ্ভিদের তৈরিকৃত খাদ্য, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য কোথায় যায়। তাহলে দেখো
উদ্ভিদের তৈরিকৃত খাদ্য কোথায় যায় দেখো, যে তৈরিকৃত স্টার্চ বা শ্বেতসার এরা গ্লুকোজ পরিণত হয়, গ্লুকোজ সুক্রোজে পরিণত হয়, সুক্রোজ পাতায় তৈরি হয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে বাহিত হয়, আর কিছু গ্লুকোজ বা কিছু সুক্রোজ, গ্লুকোজ সুক্রোজ না বলে গ্লুকোজও বলতে পারো, এরা বিপাকীয় কাজে ব্যয় হয়, আর কিছু সঞ্চিত থাকে উদ্ভিদের দেহে, কেন পরবর্তীতে শ্বসনের কাছে ব্যয় হবে এবং এখান থেকে পরবর্তীতে চর্বি এবং লিপিড রূপান্তরিত হবে। তাহলে 2 মার্কের এই প্রশ্নটা বুঝেছো কিনা বলো, ঠিক আছে? এই প্রশ্ন বোঝা গেছে কিনা বলো। আচ্ছা দেখো, যে দেখো প্রতিদিন আমাকে অনেকে এক্সকিউজ দেখায় যে এই 4টার সময় ক্লাস, অনেকে নাকি সেই সময় রেস্ট নেয়, কারো নাকি কোনো ক্লাস থাকে। আজকে দেখো গ্রুপে আমি অনেক আগে পোস্ট দিয়েছি যে রাতে ক্লাস নেব, তাও দেখো উপস্থিতি আগেও যেমন থাকে, এই 22 জন 25 জন 24 জন 30 জন ওরকম উপস্থিতি আছে। আসলে যারা ক্লাস করেন না তারা না করেই না। তোমরা বলছি তো যে তোমরা নিজেরাও জানো না যে তোমরা আসলে কত বিপদে পড়তে যাচ্ছ, ঠিক আছে? তোমরা নিজেরাও জানো না, তো তোমরা তোমাদেরকে ধন্যবাদ যারা ক্লাস করছো, যারা নিয়মিত ক্লাস করছো, এই 20-25 জন 22 জন, তাদেরকে ধন্যবাদ। তারা তোমরা ভাইয়া লেগে থাকো। আমি এই কথা বলছি তোমাদেরকে যে তোমরা অবশ্যই সাকসেস হবা। তোমরা যে এই কষ্ট করে সময় নিয়ে এই যে ক্লাসটা করছো, তোমরা তোমাদের টার্গেটে পৌঁছাতে পারবা। এটা আমার কি বলবো, এটা আমার নিজের উপর নিজের কনফিডেন্স থেকে বলছি যে তোমরা অবশ্যই ভালো কিছু করবা। তোমরা যারা এই লাইভে ক্লাসগুলো করছো, এই যে ধৈর্য ধরে এই যে সময় নিয়ে ক্লাসগুলো করছো, তোমরা অবশ্যই ভালো করবা, এটা আমি বলে রাখলাম। দেখো তো যাই হোক, নেক্সট আরেকটা সুন্দর একটা 2 মার্কের বা 1 মার্কের প্রশ্ন আসে, কেমোসিনথেসিস। কেমোসিনথেসিস, ফটোসিনথেসিস যার বাংলা হলো সালোক সংশ্লেষণ, আর কেমোসিনথেসিস, ঠিক আছে, কেমোসিনথেসিস এর বাংলা হলো কেমোসিনথেসিস এর বাংলা হলো যে কি রাসায়নিক সংশ্লেষণ। কেমোসিনথেসিসের বাংলা হলো রাসায়নিক সংশ্লেষণ, রাসায়নিক সংশ্লেষণ। তো দেখো ভাই, ফটোসিনথেসিস মানে কি? সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি, আর এখানে রাসায়নিক সংশ্লেষণ, সূর্যালোক লাগবে না, তাহলে সোজা কথা সূর্যালোক ছাড়াই খাদ্য তৈরির প্রক্রিয়া, সূর্যালোক ছাড়াই খাদ্য তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি কেমোসিনথেসিস, ঠিক আছে? সোজা কথা যে সূর্যালোক দিয়ে খাদ্য তৈরি হলে আমরা বলছি ফটোসিনথেসিস, আর সূর্যালোক ছাড়াই যদি শর্করাজাত খাদ্য তৈরি হয় তাহলে তাকে আমরা বলছি কি কেমোসিনথেসিস। এরকম ঘটনা কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায়, ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায়। তবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যেমন অক্সিজেন নির্গত হয়, এই প্রক্রিয়াতে তেমন অক্সিজেন নির্গত হয় না, ঠিক আছে? এবং এই প্রক্রিয়াতে H2S, অ্যামোনিয়া এগুলো জারিত হয়ে শক্তি তৈরি হয়, এগুলো জারিত হয়ে শক্তি তৈরি হয়। তাহলে এই যে 2 মার্কের প্রশ্ন কেমোসিনথেসিস কি, তাহলে পারা যাবে না ভাই যে কেমোসিনথেসিস সূর্যালোক ছাড়াই খাদ্য তৈরির প্রক্রিয়া বলা হয় কেমোসিনথেসিস, ঠিক আছে?
আসলে অফলাইন ক্লাস তো শুরু করার ইচ্ছা ছিল, হ্যাঁ, যারা শুরু করেছে তারাও দেখো বন্ধ করে দিবে, কেননা ওই তোমার প্রশাসন থেকে খুব করছে, ঠিক আছে। এখন আমি বলতে পারছি না ভাই ক্লাস হবে কিনা, কারণ আমি ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করেছিলাম, ঠিক আছে। ফার্স্ট ইয়ার ক্লাস শুরু করেছি, মোটামুটি 2-3 দিন ক্লাস নিয়েছি, কিন্তু কালকে জানো কিনা আমি জানি না, পুরো রাজশাহীতে প্রশাসনের লোকজনরা ম্যাজিস্ট্রেট আসে সবাইকে তোমার মানা করেছে, পড়াতে মানা করেছে। এখন এটা কে শুনবে কে শুনবে না সেটা তাদের বিষয়, যেহেতু প্রশাসন থেকে মানা করা হয়েছে, সে একটা বিপদ হলে তখন সবার জন্য সেটা খুব খারাপ হবে। তো সেই হিসেবে আমরা অনলাইনে পড়বো। আমার ইচ্ছা ছিল যে 1 তারিখ থেকে তোমাদেরকে পড়ানোর, ডিসেম্বরের 1 তারিখ থেকে, আমরা জানি না কি হবে, ঠিক আছে। না, অন্ধকার পর্যায়ে কেমোসিনথেসিস এক না আপনারা, অন্ধকার পর্যায়ে এটা আসলে এটা উদ্ভিদের, এটা উন্নত উদ্ভিদেই হয় না, এটা কিছু লোয়ার স্তরের উদ্ভিদ ব্যাকটেরিয়াতে হয়। এরা মানে সূর্যের আলো ছাড়াই কিছু কিছু কেমিক্যালকে জারিত করে খাদ্য তৈরি করতে পারে, এটাই হলো কেমোসিনথেসিস। এটা আসলে ফটোসিনথেসিসের মতো ওই যে অন্ধকার পর্যায় এবং আলোক পর্যায়ের মধ্যে এটা পড়বে না, এটা আলাদা, টোটালি আলাদা একটা জিনিস, যে তোমার রাসায়নিক শক্তিকে জারিত করে, রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে তোমার খাদ্য তৈরি করা, রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে H2S অ্যামোনিয়া এগুলো জারিত করে যে শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করা, সূর্যের শক্তিকে না, সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে না, ঠিক আছে। আপনারা সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে না। ওকে, তাহলে সালোক সংশ্লেষণ টপিকস আমাদের শেষ। আজকে এই অধ্যায়ের শেষ টপিকস আমরা শুরু করব। এই অধ্যায়ের শেষ টপিকস তোমরা জানো যে অধ্যায়ে 4টা টপিকস ছিল, একটা হলো লবণ পরিশোষণ, একটা হলো প্রচ্ছেদন, একটা হলো সালোক সংশ্লেষণ, আর একটা হলো শ্বসন, ঠিক আছে। তো আমরা এখন শ্বসন পড়ব। তোমরা সবাই জানো শ্বসন হলো সালোক সংশ্লেষণের উল্টা বিক্রিয়া, ঠিক আছে। শ্বসন মানে হলো সালোক সংশ্লেষণের উল্টা বিক্রিয়া। তোমরা দেখেছো সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড আর পানিকে দিয়ে আলো এবং সূর্যালোকের সাহায্যে তোমরা C6H12O6 অক্সিজেন তৈরি করেছো, তাই না? কিন্তু এটা উল্টা, এখানে কি, এখানে খাদ্যকে জারিত করা হয়, এখানে খাদ্যকে অক্সিজেন জারণ বা দহন করা হয় বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের উপস্থিতিতে, বিভিন্ন এনজাইম ও কোএনজাইমের উপস্থিতিতে খাদ্যকে দহন করা হয়, জারণ করা হয়, করে কি তৈরি করা হয়, উল্টা কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি মানে এটিপি, তাই না? এই প্রক্রিয়ার নামই হলো শ্বসন। আমরা সবাই জানি শ্বসন মানে হলো খাদ্যকে জারিত করে শক্তি তৈরির প্রক্রিয়াকে বলে শ্বসন, ঠিক আছে। আমরা জানি যে শ্বসন মানে হলো তোমার খাদ্যকে জারিত করে শক্তি তৈরি করা। তো অলরেডি আমরা 2 ধরনের শ্বসনের কথা পড়েছি, আমরা 2 ধরনের শ্বসনের কথা জানি। একটা হলো বহিঃশ্বসন, এই বহিঃশ্বসন আমরা জানি সবাই যে আমাদের প্রাণীদের ঘটে, আর অন্তঃশ্বসন, অন্তঃশ্বসন এটা উদ্ভিদ এবং প্রাণী দুটাতেই ঘটে, উদ্ভিদ ও প্রাণী দুটাতেই ঘটে। আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞানে পড়ছি সেহেতু অবশ্যই আমরা অন্তঃশ্বসন পড়ব। আর তোমরা সবাই জানো যে অন্তঃশ্বসন এর হলো 4টা ধাপ, অন্তঃশ্বসনের 4টা ধাপ, সেটা কি কি, সেটা হলো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। সেই গ্লাইকোলাইসিস আজকে আমরা পড়ব।
গ্লাইকোলাইসিস আজকে আমরা পড়বো। তবে আরেকটা ভাগে আমরা শ্বসনকে ভাগ করতে পারি, সেটা কিন্তু আমরা জানি যে অক্সিজেনের উপর ভিত্তি করে, আমরা কিন্তু জানি যে অক্সিজেনের উপর ভিত্তি করে এই শ্বসন, অক্সিজেনের উপর ভিত্তি করে কিন্তু দুই ধরনের, একটা হলো সবাত শ্বসন, একটা হলো অবাত শ্বসন। ঠিক আছে, অক্সিজেন যেখানে লাগে সেটা সবাত শোষণ, অক্সিজেন যেখানে লাগে না সেটা হলো অবাত শোষণ। আজকে আমরা আসলে এই অন্তঃশ্বসনের সবাত শোষণটা পড়ব। ঠিক আছে, সবাত শোষণ। আর তোমরা সবাই জানো সবাত শোষণের 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, কেপস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ঠিক আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, কেপস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। সেই সবাত শোষণে আজকে আমরা গ্লাইকোলাইসিস পড়ব। ঠিক আছে, সবাত শোষণে আমরা গ্লাইকোলাইসিস পড়ব। গ্লাইকোলাইসিস পড়ব। গ্লাইকোলাইসিস এত ইম্পর্টেন্ট, এটা আসলে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। তোমরা দয়া করে আজকেই ক্লাস শেষে আজকেই তোমরা দেখবা যে প্রতি বছর এই গ্লাইকোলাইসিস থেকে বড় প্রশ্ন হয় বোর্ডে। গত 4 বছর ধরে দেখবা এই গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন এসেছে। তোমরা আজকে ক্লাস শেষে দয়া করে দেখবা এই গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন কিভাবে আসছে। ঠিক আছে, প্রতি বছর গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন আসে। তো বুঝতে পারছো, গ্লাইকো মানে গ্লুকোজ, আর লাইসিস মানে ভাঙা, তো ভাই গ্লুকোজকে ভেঙে কি তৈরি করব? গ্লুকোজকে ভেঙে তৈরি করব পাইরুভিক অ্যাসিড। সংজ্ঞা হয়ে গেল, তাকে গ্লাইকোলাইসিস বলে যে এক অণু গ্লুকোজকে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়ার নাম গ্লাইকোলাইসিস। ওকে, তাহলে গ্লাইকোলাইসিস সংজ্ঞা 1 মার্কের কিন্তু পেয়ে গেল, যে এক অণু গ্লুকোজকে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, কিভাবে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটাও আমরা দেখব। তবে এটা মনে রাখো, এক অণু গ্লুকোজকে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এই গ্লাইকোলাইসিসটা ঘটে, তোমরা জানো কোষের, গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। তাই গ্লাইকোলাইসিসের আরেক নাম সাইটোপ্লাজমিক শ্বসন। গ্লাইকোলাইসিসের আরেক নাম সাইটোপ্লাজমিক শ্বসন। মনে রাখো যে গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজকে ভেঙে, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড তৈরি করা। তাই গ্লাইকোলাইসিসের আরেক নাম তোমার গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, তাই গ্লাইকোলাইসিসের আরেক নাম সাইটোপ্লাজমিক শ্বসন। ঠিক আছে, তোমরা এই যে আজকে সবাত শোষণ পড়ছো, এই সবাত শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। ঠিক আছে, সবাত শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। আবার তোমরা যেদিন অবাত শোষণ পড়বা, সেদিনও দেখবা যে অবাত শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। তাহলে সবাত বলো গ্লাইকোলাইসিস, সবাত বলো আর অবাত বলো, 2 শ্বসনেরই প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। তাই গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? সবাত শোষণ পড়ো আর অবাত শোষণ পড়ো, 2 শ্বসনেরই প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। তাই গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়। মনে রাখো যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে বলে গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমিক শ্বসন বলে, এবং গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ। তাই গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়ে থাকে। ঠিক আছে, আরেকটা কথা শোনো, বিজ্ঞানী এমডেন, বিজ্ঞানী মায়ারহফ ও বিজ্ঞানী পার্নাস
গ্লাইকোলাইসিসকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী এমডেন, বিজ্ঞানী মায়ারহফ এবং বিজ্ঞানী পান্নাস গ্লাইকোলাইসিসকে আবিষ্কার করেছে। তাই গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে রাস্তা বলা হয়। এমডেনের ই, মায়ারহফের এম এবং পান্নাসের পি, ঠিক আছে? এই তিনটে মিলে গ্লাইকোলাইসিসকে তোমার ইএমপি পাথওয়ে বলা হয়। গ্লাইকোলাইসিসকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী এমডেন, মায়ারহফ এবং পান্নাস। এই তিনজনের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে রাস্তা বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে মনে রাখো আজকে আমরা গ্লাইকোলাইসিস পড়বো। আমরা গ্লাইকোলাইসিস পড়বো মানে গ্লুকোজ দিয়ে পড়া শুরু করব আর পাইরুভিক অ্যাসিড এসে পড়া শেষ করব, ঠিক আছে? এখানে 10টা ধাপের মাধ্যমে এই ঘটনা ঘটবে। তোমরা মন দিয়ে দেখো, এটা একদম আমাদের এত ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলতে হবে। দেখো গ্লুকোজ, তোমরা গ্লুকোজ দিয়ে শুরু করব। তোমরা সবাই জানো গ্লুকোজ 6 ফসফেট। তো তোমাদেরকে এটা আমি অনেকবার বলেছি যে গ্লুকোজের মধ্যে কার্বন 6টা, 1 2 3 4 5 6। গ্লুকোজের সাথে কেউ যদি যুক্ত হতে চায় তাহলে মনে রাখবা আগে যুক্ত হবে 6 নম্বরে, ঠিক আছে? তাহলে বাকিগুলো ফাঁকা। তাহলে 6 নম্বরে যুক্ত হওয়ার পরে যদি আবার কেউ যুক্ত হতে চায় তাহলে 1 নম্বরে, ঠিক আছে? তারপরে যদি আবার কেউ যুক্ত হতে চায় তাহলে 3 নম্বরে, এরকম ভাবে, ঠিক আছে? আবার যদি বের হতে চায় তাহলে সব শেষে যে যুক্ত হবে সব আগে সে বের হবে, ঠিক আছে? মনে করো এখানে 2টা ফসফেট লাগানো আছে। মনে করো যে একটা ফসফেট প্রথমে 6 নম্বরে যুক্ত হলো, তারপর আরেকটা ফসফেট 1 নম্বরে যুক্ত হলো। এখন 2টা ফসফেট মোট যুক্ত হলো। এখন বের হবে এখান থেকে। বের হওয়ার সময় পরে যে যুক্ত হলো, তাহলে কে পরে যুক্ত হলো? 1 নম্বর। তাহলে 1 নম্বরটা আগে বের হবে। এটা সবসময় পড়ার সময় মনে রাখতে হবে, ঠিক আছে? যে গ্লুকোজের সাথে কেউ যুক্ত হতে হলে আগে 6 নম্বরে যুক্ত হবে, তারপরে 1 নম্বরে যুক্ত হবে। আর বের হওয়ার সময় যে পরে যুক্ত হলো সে আগে বের হবে। ওকে? তো দেখো গ্লুকোজের সাথে হেক্সোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে হেক্সোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে একটা এটিপি বিক্রিয়া করলো। তো ভাই এটিপি বিক্রিয়া করা মানে হলো এটিপি ভেঙে যে এডিপি আর ফসফেট হওয়া। তো এটিপি যেহেতু ভেঙে গেছে, ভেঙে যে এডিপি হয়েছে, একটা ফসফেট হয়েছে, এই ফসফেট বলছে আমি তোমার সাথে যুক্ত হবো। কার সাথে? গ্লুকোজের সাথে। তো গ্লুকোজ বলছে ঠিক আছে, আমার 6টা কার্বন আছে, তুমি তাহলে 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হও। তো বলছে ঠিক আছে, 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হলে তোমার নাম কেমন হবে? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। কথা কি বুঝেছো ভাই? যে গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো গ্লুকোজ 6 ফসফেট। তো আমি তোমাদেরকে বলেছি একটা কথা, যে গ্লুকোজ কোনো বিক্রিয়াতে তৈরি যদি হয় আর সেই বিক্রিয়ায় যদি আইসোমারেজ এনজাইমের দেখা পায়, ঠিক আছে? সেই বিক্রিয়ায় গ্লুকোজ যদি আইসোমারেজ এনজাইমের দেখা পায় তাহলে গ্লুকোজ কিন্তু তার আইসোমার তৈরি করে। তাহলে গ্লুকোজের আইসোমারকে, গ্লুকোজের আইসোমার হলো ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হলো। তাহলে দেখো ভাই আমি উভমুখী বিক্রিয়া দিয়েছি, কেননা গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হতে পারে, আর ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে উল্টা বিক্রিয়া করে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ দুজনার আইসোমার, ঠিক আছে? হয়েছে এটুকু। এবার দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে একটা এটিপির সাথে বিক্রিয়া করে। তো এটিপির সাথে বিক্রিয়া করা মানে দেখো এটিপি ভেঙে গেছে। এটিপি ভেঙে যে হয়েছে এডিপি প্লাস ফসফেট। তো এই ফসফেট বলছে যে ভাই আমি একা একা থেকে কি করব, আমাকে তোর সাথে একটু যুক্ত করে নে।
তো ফ্রুক্টোজ বলছে আমি যুক্ত করে নিতে পারি, কারণ আমার 6টা কার্বন আর 6 নম্বরের সাথে একটা ফসফেট লাগানো আছে আগে থেকেই। তাহলে এবার তোকে যুক্ত করে নিতে পারি, তোকে 1 নম্বরে যুক্ত হতে হবে, তাই না? আমি বলেছি কারণ 6টা কার্বন থাকলে আগে 6 নম্বরে যুক্ত হবে, পরে 1 নম্বরে যুক্ত হবে। তো ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে একটা এটিপির সাথে বিক্রিয়া করে এটিপিকে ভেঙে দিয়েছে, দিয়ে এডিপি করেছে, ফসফেট করেছে। দিয়ে মুক্ত ফসফেট বলছে ভাই আমি যখন মুক্ত হলাম তো আমি তোমার সাথে যুক্ত হব। তো ফ্রুক্টোজ 6 ফসফেট বলছে ঠিক আছে আমার সাথে যুক্ত হবি, তাহলে 1 নম্বরে হোক। তাহলে কি হবে? ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বা বিসফসফেট, ডাইফসফেট বা বিসফসফেট, কথা একই, যেটা ডাই সেটাই বিস, যেটা ডাই সেটাই বিস, ঠিক আছে? ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। হয়েছে? এই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটের কথা মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট মানে হলো ফ্রুক্টোজ মানে 6 কার্বন, ফ্রুক্টোজ মানে 6 1 2 3 4 5 6, ফ্রুক্টোজ 6 কার্বন, 1 নম্বরে একটা ফসফেট আর 6 নম্বরে একটা ফসফেট, এই হলো অবস্থা। যে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট মানে ফ্রুক্টোজ মানে 6টা কার্বন 1 2 3 4 5 6, এর 1 নম্বরে একটা ফসফেট লেগে আছে আর 2 নম্বরে। এখন বলো তো ভাই এই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট যদি ভেঙে যায়, ভেঙে গেলে যদি ভেঙে যায় তাহলে কি এরকম একটা যৌগ তৈরি করতে পারে যে এই 3 কার্বন দিয়ে একটা যৌগ, 3 কার্বন একটা ফসফেট, আর এখানে 3 কার্বন একটা ফসফেট, এরকম যৌগ তৈরি করতে পারে না? পারে না। যে ফ্রুক্টোজের মধ্যে কার্বন আছে 6টা আর ফসফেট আছে 2টা, তাহলে 3 কার্বন একটা ফসফেট মিলে একটা যৌগ আর 3 কার্বন একটা ফসফেট মিলে একটা যৌগ। তাহলে দেখো এই যে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তোমার অ্যালডোলেজ এনজাইম উপস্থিত, অ্যালডোলেজ এনজাইম উপস্থিতিতে ভেঙে গিয়ে কি তৈরি করে দেখো 3 ফসফো গ্লিসালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ঠিক আছে? একটু দেখো নিচে কষ্ট করে। তাহলে অবভিয়াসলি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট মানে এখানে কার্বন আছে 6টা আর ফসফেট আছে 2টা, অ্যালডোলেজ এনজাইম উপস্থিতিতে এই ব্যাটা ভেঙে গেছে। অ্যালডোলেজ এনজাইম উপস্থিতিতে আচ্ছা একটা চিহ্ন দিয়েছি আমি, উভমুখী চিহ্ন, ঠিক আছে? এক অ্যালডোলেজ এনজাইম উপস্থিতিতে ভেঙেছে দেখো কি তৈরি করেছে 3 ফসফোগ্লিসালডিহাইড, মানে এটা একটা অ্যালডিহাইড যার মধ্যে কার্বন আছে 3টা, কয় নম্বরে? 3 নম্বরে একটা ফসফেট আছে, ঠিক আছে? কার্বন আছে 3টা, 3 নম্বরে একটা ফসফেট, তাহলে 3 ফসফোগ্লিসালডিহাইড। তাহলে তোমরা জানো যে অ্যালডিহাইড এবং কিটোন মূলক 2টা কার্বোহাইড্রেটের মধ্যে থাকে, তাহলে 3 ফসফোগ্লিসালডিহাইড মানে এখানে 3টা কার্বন একটা ফসফেট, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট মানে এখানে 3টা কার্বন একটা ফসফেট, তো এখানে 3টা কার্বন একটা ফসফেট, এখানে 3টা কার্বন একটা ফসফেট, যোগ করে দাও 6টা কার্বন 2টা ফসফেট। তাহলে এদেরকে উল্টাও, মানে আমি বলছি যে এই দুটোকে যদি যোগ দাও তাহলে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট পাবা, আবার ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট যদি ভাঙো তাহলে এই দুটো পাবা, ঠিক আছে? এখন দেখো এখানে উভমুখী চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এই 3 ফসফোগ্লিসালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন কিন্তু এরা দুজনের আইসোমার, তাহলে ভিতরে কিন্তু আইসোমারেজ এনজাইম দিবা, এই তীর চিহ্নের উপরে কিন্তু আইসোমারেজ এনজাইম থাকবে। তাহলে কি দাঁড়ালো? 3 ফসফোগ্লিসালডিহাইড আইসোমারেজ এনজাইম উপস্থিতিতে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আইসোমারেজ এনজাইম উপস্থিতিতে 3 ফসফোগ্লিসালডিহাইড। দ্যাট মিন্স আমি এটা বলতে চাচ্ছি ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট ভাঙলে এই দুটো জিনিস পাওয়া যায়, বা যদি উল্টা বলো এই দুটো জিনিসকে জোড়া লাগালে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট পাওয়া যায়, ঠিক আছে? তাহলে প্রথম থেকে আরেকবার বলি, এখনো কিন্তু আমরা পাইরুভিক অ্যাসিড পাইনি। দেখো গ্লুকোজকে আমরা গ্লুকোজ এটিপির সাথে বিক্রিয়া করে পেয়েছি হেক্সোকাইনেজ এনজাইম গ্লুকোজ 6 ফসফেট, এটা ফসফেট গ্লুকোজের সাথে লেগে গেছে।
গ্লুকোজ 6-ফসফেট যখন উৎপন্ন হয়েছে তখন আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করেছে, তার আইসোমার ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট বলছে যে আমি একটা এটিপিকে ভেঙে দিয়ে একটা ফসফেটকে গ্রহণ করেছি। কোথায় গ্রহণ করেছে? 1 নম্বরে। কি হয়েছে? ফ্রুক্টোজ 1 ডাইফসফেট। ফ্রুক্টোজ 1 ডাইফসফেট অ্যালডোলিস এনজাইমের উপস্থিতিতে ভেঙে যে দুইটা যৌগ তৈরি করেছে, যে দুইটা যোগ দিলে আবার ফ্রুক্টোজ 1 ডাইফসফেটই হয়। ভেঙে গেছে তৈরি করেছে 3-ফসফোগ্লিসালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এইটুকু পর্যন্ত বুঝলা কিনা বলো? এইটুকু পর্যন্ত বুঝেছো কিনা? আগামী দিন আমরা এখান থেকে শুরু করব। আমাদের দেখবা যে আমরা যেমন C3 চক্র পড়ার সময় আমরা একটা বোর্ডে একটা চক্র আঁকে রেখেছিলাম, আগামী দিন দেখবা যে আমাদের গ্লাইকোলাইসিস পুরো চক্রটা আঁকানো থাকবে বোর্ডে। এখান থেকে আমাদের বোঝানো শুরু হবে। ঠিক আছে, তাহলে এইটুকুটা বুঝেছো কিনা বলো? এরপর থেকে যেটা হবে সেটা এখন আসলে আমাদের পুরো চিত্রটা একসাথে বোর্ডে লাগবে, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তো পুরো চিত্রটা আমি আগামী দিন আগে থেকে বোর্ডে আঁকে রাখবো, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? যেটুকু বোর্ডে আছে সেইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আজকে এই পর্যন্তই থাক, আগামী দিন আমরা পুরোটা এটা এই পর্যন্ত যারা বুঝেছে তারা আগামী দিন পুরোটাই বুঝবে। ওকে, ধন্যবাদ, এই পর্যন্ত আজকে থাক।